রাধাকিশোর ঘোষ ছিলেন কবি মাইকেল মধুসূদন দত্তের একজন ঘনিষ্ঠ বন্ধু। তিনি একদিন মধুসূদন দত্তকে নিজের মামলার কাজে কলকাতা হাইকোর্টে নিয়ে গেলেন। হাইকোর্টে নিয়ে গেলেন পালকিতে করে। কেন পালকিতে করে? পালকিতে করে এই কারণে যে মাইকেল মধুসূদন দত্তের প্রচুর পাওনাদার ছিল। তারা সুযোগ পেলেই কবিকে অপমান করত, হেনস্থা করত। তাদের হাত থেকে বাঁচানোর জন্য, তাদের নজর এড়িয়ে কবিকে পালকিতে করে হাইকোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন কবি বন্ধু রাধাকিশোর ঘোষ। এবং যথারীতি হাইকোর্ট থেকে সেই পালকিতে করেই তাকে ঘরে পৌঁছেও দিলেন তিনি। এরপর রাধাকিশোর ঘোষ বেশ কিছু টাকা কবিকে ফি হিসাবে দিতে চাইলেন। কবি মধুসূদন দত্ত রাধাকিশোর ঘোষকে বললেন, তুমি আমার বন্ধু, বন্ধুর কাছ থেকে আমি কি কখনো ফি নিতে পারি? কিন্তু রাধাকিশোর ঘোষও নাছোড়বান্দা। তিনি বারবার পিড়াপিড়ি করতে শুরু করলেন। অগত্যা একসময় কবি হেসে উঠে বললেন, আচ্ছা মুশকিল, ঠিক আছে, তুমি যখন মনস্থির করেছো তাহলে আমাকে 1 বোতল বার্গেন্ডি ওয়াইন, 8 ডজন বিয়ার আর 100 মালদার আম দিয়ে যেও। বন্ধু রাধাকিশোর ঘোষ রাজি হলেন। তিনি ভালো করেই জানতেন সর্বনাশা মদের নেশা মাইকেল মধুসূদন দত্তের জীবনকে ছেড়ে কোনোদিনই যাবে না। কবি যখন ইন্টালিতে বেনেপুকুরে ভাড়া বাড়িতে থাকতেন, সে সময় কবির আরেক বন্ধু, তার নাম মনমোহন ঘোষ, তিনি একদিন দুপুরবেলায় কবির বাড়িতে উপস্থিত হলেন। সেখানে গিয়ে তিনি দেখেন মধুসূদন দত্ত প্রচণ্ড গরমে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন। অন্যদিকে তার স্ত্রী হেনরিয়েটা পাশের ঘরে অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন। মনমোহন ঘোষ অস্থির হয়ে ঘরের বন্ধ দরজায় বারবার ধাক্কা দিলেন। কিছুক্ষণের মধ্যেই কবি মধুসূদন দত্ত দরজা খুলে বেরিয়ে এসে সেই দরজায় ঠেস দিয়ে দাঁড়ালেন। কবি ভীষণ ঘামছিলেন। তার হাতের গ্লাসে বিদেশি মদ, ঘরের মেঝেতে এদিক ওদিক পড়ে আছে বেশ কয়েকটি বিদেশি মদের বোতল। সব দেখে শুনে মনমোহন ঘোষ বলে উঠলেন, এই ভর দুপুরে আপনি কি করছেন? মদ খাচ্ছেন, তাও সকাল থেকে খালি পেটেই। এর পরিণতি কি আপনি জানেন? কবি মনমোহনকে বললেন, সব জানি। এইভাবে আত্মহত্যা করা ছাড়া আমার আর উপায় নেই। পুওর মনু, দিস ইজ আ প্রসেস ইকুয়ালি শিওর বাট লেস পেইনফুল। বন্ধুর কাছে বলা সেই কথাগুলি যেন কয়েক মাসের মধ্যে তার জীবনে নির্মম বাস্তব হয়ে উঠল। 1873 সালের মার্চ মাস। কবি রোগজীর্ণ শরীর নিয়ে সপরিবারে উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের লাইব্রেরির নিচতলায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে মাস 3 থাকার পর 20 অথবা 21 জুন ভালো চিকিৎসার জন্য কবিকে সপরিবারে নদীপথে কলকাতায় নিয়ে আসা হলো। কলকাতায় স্ত্রী হেনরিয়েটাকে লিন্ডসে স্ট্রিটে তার জামাই উইলিয়াম ফ্লয়েড, সেই জামাইয়ের বাড়িতে, উইলিয়াম ফ্লয়েডের বাড়িতে তাকে রাখা হয়। অন্যদিকে কবিকে 22 জুন ভর্তি করা হলো আলিপুর জেনারেল হাসপাতালে। আলিপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার কারণে কবির দৈহিক যন্ত্রণার সাময়িক উপশম ঘটে। চিকিৎসকরা কিন্তু বুঝতে পেরেছিলেন যে কবির লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং তার ফুসফুসের অবস্থাও অত্যন্ত সংকটজনক। অন্যদিকে গলায় গভীর ক্ষত, সেই কারণেও তার কথা বলা, তরল খাবার গেলার ক্ষমতা ক্রমশ লোপ পেতে চলেছে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এত সব শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও হাসপাতালে প্রথম কয়েকদিন কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত বেশ আনন্দই ছিলেন। তিনি তার সরস ও বুদ্ধিদীপ্ত কথাবার্তার মধ্যে দিয়ে হাসপাতালের ঝিমিয়ে পড়া পরিবেশকে তিনি যেন জাগিয়ে দিয়েছিলেন। আসলে হাসপাতালের চিকিৎসা পদ্ধতিতে কবির মনে এমনই আস্থা তৈরি হয়েছিল যে তিনি মনে করেছিলেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যে লিন্ডসে স্ট্রিটের বাড়িতে কবির স্ত্রী হেনরিয়েটা, তার অবস্থা বেশ সংকটাপন্ন। যক্ষা এবং তীব্র জ্বরের কারণে তিনি তখন মৃত্যুর মুখোমুখি। কবি কিন্তু হাসপাতালের বেডে শয্যাশায়ী অবস্থাতেও স্ত্রী হেনরিয়েটার খোঁজ খবর নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন। কিন্তু শারীরিক অক্ষমতার কারণে তিনি কিছুতেই বিছানা থেকে উঠতে পারছিলেন না। অবশেষে চলে এলো 26 জুন।
এই দিনটি ছিল কবির জীবনের সবচেয়ে মর্মান্তিক। সেদিন বিকেলে মাত্র 37 বছর 3 মাস 17 দিন বয়সে হেনরিয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যু হয়েছিল মূলত দীর্ঘদিনের অপুষ্টি, চরম দারিদ্র্য এবং চতুর্থ মৃত সন্তান প্রসবজনিত জটিলতার কারণে। কবির বন্ধু মনমোহন ঘোষ হাসপাতালে এসে কবিকে তার স্ত্রীর মৃত্যুর সংবাদ দেন। কবির দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। জীবনীকাররা বলেন যে হাসপাতালের বেডে স্ত্রীর মৃত্যুর সংবাদ কবিকে যে তীব্র মানসিক আঘাত দিয়েছিল, তাতেই কবির বেঁচে থাকার শেষ আশাটুকুও সেদিনই বিলুপ্ত হয়ে যায়। হেনরিয়েটার প্রয়াণের পরের দিন অর্থাৎ 27 জুন 1873 সাল শুক্রবার কবি সম্পূর্ণ নির্বাক হয়ে যান। এই দিন তার বাল্যবন্ধু গৌরদাস বসাক হাসপাতালের বেডের পাশে এসে বসলে কবি তার হাত চেপে ধরেন। জীবনের চরম অসারতা বোঝাতে গিয়ে তিনি অত্যন্ত ক্ষীণ কণ্ঠে শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের সেই বিখ্যাত উক্তিটি আবৃত্তি করেন, আউট আউট ব্রিভ ক্যান্ডেল লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো আ পোর প্লেয়ার। 28 জুন অর্থাৎ কবির মৃত্যুর ঠিক আগের দিন খ্রিস্টানদের প্রথা অনুযায়ী কবির শেষ স্বীকারোক্তি, খ্রিস্টীয় ভাষায় যাকে বলা হয় ডেথ বেড কনফেশন, তা আদায় করার জন্য রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। কিন্তু কবি কোনো পাপ স্বীকার করতে বা বিধাতার কাছে প্রথাগত ক্ষমা চাইতে তিনি অস্বীকার করলেন। যখন তাকে জানানো হলো যে খ্রিস্টীয় অনুশাসন না মানলে অর্থাৎ কনফেশন না করলে চার্চ এবং বিশপ তার দেহ কোনোভাবেই সমাধিস্থ করতে দেবে না, সে কথা শুনে মৃত্যু পথযাত্রী কবি মধুসূদন দত্ত মৃদু হেসে বলেছিলেন, আমি মনুষ্য নির্মিত গির্জার সংস্রব গ্রাহ্য করি না, আমার কাহারও সাহায্যের প্রয়োজন নাই। আই অ্যাম গোয়িং টু রেস্ট ইন মাই লর্ড, হি উইল হাইড মি ইন হিজ বেস্ট রেস্টিং প্লেস, ব্যারি মি হোয়ার এভার ইউ লাইক, অ্যাট ইউর ডোর অর আন্ডার এ ট্রি। পরের দিন 29 জুন 1873 সাল রবিবার দুপুর 2টো নাগাদ কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালের এক কেবিনে মাত্র 49 বছর বয়সে কালজয়ী মহাকবির জীবন প্রদীপ চিরতরে নিভে গেল। কবির মৃত্যুর পরের দিনও কিন্তু তার দেহটির সৎকার হলো না। একদিকে যেমন তৎকালীন হিন্দু সমাজের একটা বড় অংশ তাকে ধর্মত্যাগী হিসেবে বিবেচনা করে গঙ্গার ঘাটে দাহ করার ব্যাপারে সম্পূর্ণ অনাগ্রহ প্রকাশ করে, তেমনি কলকাতার তৎকালীন লর্ড বিশপ রবার্ট মিলম্যান সাহেবও কবির দেহ খ্রিস্টানদের সমাধিস্থলে সমাধি দেওয়ার ক্ষেত্রে ঘোরতর আপত্তি জানান। বিশপ যুক্তি দেখিয়েছিলেন যে কবি মধুসূদন দত্ত খ্রিস্টান হওয়া সত্ত্বেও খ্রিস্টীয় অনুশাসন কখনোই মানতেন না, তিনি নিয়মিত চার্চেও যেতেন না, এমনকি তার বিবাহিত জীবনও কখনোই আইনসম্মত ছিল না। ফলে মূলত চার্চ ও বিশপের অনীহার কারণেই মৃত্যুর পরের দিনও কবির দেহ সৎকারের অনুমতি পাওয়া গেল না। আষাঢ় মাসের সেই ভ্যাপসা গরমের মধ্যে মহাকবির নিঃসঙ্গ অভিভাবকহীন দেহটি হাসপাতালের মর্গে পড়ে থেকে একসময় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলো। আর ঠিক তখনই এগিয়ে এলেন গির্জার সেন্ট জেমস গির্জার পাদ্রী ডাক্তার পিটার জন জার্বো। মূলত তারই ঐতিহাসিক উদ্যোগে 30 জুন বিকেলে মৃত্যুর 24 ঘন্টার বেশি সময় পরে কবির কফিন লোয়ার সার্কুলার রোডের কবরস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানেই ছিল মাত্র 4 দিন আগে সমাহিত স্ত্রী হেনরিয়েটার কবর। সেই কবরের পাশেই ট্র্যাজিক নায়ক মাইকেল মধুসূদন দত্তকে সমাহিত করা হলো, যেখানে আজও উৎকীর্ণ হয়ে আছে তার নিজেরই লেখা এপিটাফ, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। শোনা যায় যে লোয়ার সার্কুলার রোডের সেই কবরখানার অফিসিয়াল রেজিস্টারে কবি মাইকেল মধুসূদন দত্তের নাম কখনোই নথিভুক্ত হয়নি। তা তিনি প্রাতিষ্ঠানিক চার্চের রেজিস্টারে নামহীন হয়ে থাকলেও একথা চিরসত্য যে বাংলা সাহিত্য এবং বাঙালির হৃদয়ে চিরকালের জন্য তিনি ভাস্বর হয়ে আছেন, থাকবেন। এই ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনার মতে
মাইকেল মধুসূদন দত্তের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কী ছিল? দারিদ্র্য, মদ্যপান, নাকি সমাজের প্রত্যাখ্যান, নাকি স্ত্রী হেনরিয়েটাকে চিরকালের জন্য হারিয়ে ফেলা? আপনার কমেন্ট, আপনার মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।